নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা খুনির গল্প শোনাব। গল্পের নাম রীতির উপহার। লেখক পিনাকি মুখোপাধ্যায়। শুরু করছি রীতির উপহার। রীতি যখন মণি মুখার্জি রোডের 7 নম্বর বাড়িটার সামনে এসে দাঁড়ালো, তখন শীতের সন্ধ্যা আরও ঘন হয়েছে। ভীষণ নার্ভাস লাগছে তার। সে কোনো ভুল করছে না তো? তার কি একবার মনোজিৎকে ফোন করা উচিত ছিল? কালো রঙের বিশাল লোহার গেটটার সামনে দাঁড়িয়ে রীতি ভাবছিল সে ফিরে যাবে কিনা। তখনই বেজে উঠল মোবাইলটা। একটু চমকে উঠল রীতি। দেবযানীর ফোনটা রিসিভ করতে গিয়ে একটু যেন কেঁপে গেল গলাটা। হ্যালো, কত দূরে? আপনাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আড়ষ্ট গলায় বলল রীতি। কেন দাঁড়িয়ে আছো কেন? গেট খুলে চলে এসো ভিতরে। নিচে কলিং বেল বাজালেই রঘুদা দরজা খুলে দেবে। ঠিক আছে। ফোনটা ব্যাগে রেখে ধীরে ধীরে গেট খুলে ঢুকে আসে রীতি। মোরাম বিছানো চওড়া পথে দুপাশে গোলাপ, চন্দ্রমল্লিকা আর গাঁদার মিছিল। বারান্দায় উঠে কলিং বেলে হাত ছোঁয়ালো রীতি। একটু পরেই একজন বয়স্ক লোক দরজা খুলে দিলেন। ইনিই বোধহয় রঘুদা। রীতি কিছু বলার আগেই বলে উঠলেন, বৌদিমণি ওপরে আছেন। এ ঘরের পরেই সিঁড়ি পাবেন, উঠেই প্রথম ঘরটা। বৌদিমণি কথাটাই কি একটু জোর দিয়ে বললেন ভদ্রলোক? নাকি রীতির কানে একটু বেশি জোরে বাজলো শব্দবন্ধটা? বুঝতে পারল না রীতি। কটা মাত্র সিঁড়ি, অথচ পা দুটো যেন চলতেই চাইছে না। কেন যে রাজি হলো রীতি এখানে আসতে? সকালে ঘুম ভাঙার পর থেকেই বিগড়েছিল মেজাজটা। সারা সপ্তাহে লাগাম ছাড়া ব্যস্ততার মাঝখানে রবিবারের চিলতে অবসরটা একটু ঢিলে ঢালাভাবে কাটাতে ইচ্ছে করে রীতির। ভেবেছিল একটু বেলা করে উঠবে, কিন্তু 7টা বাজতে না বাজতেই দরজায় টোকা। ঘুম চোখে দরজা খুলতেই বিরক্ত গলায় মা বলে উঠেছিলেন, আজও বাজারে না যাওয়ার মতলব নাকি তোর? অন্ধ্রের রুই খেতে খেতে তো চড়া পড়ে গেল জিভে। 7টাও তো বাজেনি মা, 8টার আগে তো ভালোভাবে বাজারই বসে না, হাই তুলতে তুলতে বলেছিল রীতি। সেটা আমিও জানি, কিন্তু মেকআপ নিয়ে রেডি হতেই তো তোমার ঘন্টাখানেক লাগবে। কুসুম তো আর সারাদিন ধরে বসে থাকবে না। আর যদি ভেবে থাকো আজও ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে চালিয়ে পয়সা বাঁচাবে, তাও যাও, আবার শুয়ে পড়ো কি। তোমার তো ইচ্ছে ঘুম, চিন্তা ভাবনা তো আর কিছু নেই। সব সময় সুরমা এরকম ঠুকে ঠুকে কথা বলেন। সাধারণত চুপ করেই থাকে রীতি, কিন্তু আজ হঠাৎই গরম হয়ে গেল মাথাটা। বলবে না করেও বলে উঠল, কিসে পয়সা বাঁচাতে দেখলে মা? যা বলছো তাই তো করা হচ্ছে। পয়সার জন্য কি আটকেছে তোমার? পাড়ার ডাক্তার দেখিয়ে আমার চিকিৎসা করানো পয়সা বাঁচানো ছাড়া কি? সুগার প্রেশার নর্মাল থাকলেই মানুষ সুস্থ থাকে। হাঁটুর ব্যথাটা কবে থেকে ভোগাচ্ছে? একজন ভালো হাড়ের ডাক্তারকে দেখানোর কথা একবারও মনে হয়েছে তোর? ডক্টর সাধু খাঁ এমডি মা, যথেষ্ট নাম করা ডাক্তার। উনি যে ব্যায়ামগুলো করতে বলেছিলেন একদিনও করেছ? ব্যায়াম না করলে ব্যথা এমনি এমনি কমবে? যাকেই দেখাও ব্যায়ামই প্রেসক্রাইব করবেন। তুই তো সব জেনে বসে আছিস, বেশি জেনেই তো এই দশা। আইবুড়ো থেকে হাড় মাস জ্বালিয়ে খাচ্ছিস আমার। তো দিদিদের বাড়ি গিয়ে 2 দিন যে জুড়িয়ে আসবো সেই উপায় অবধি নেই। জীবনভর মেয়ের হেসেল সামলাতে হবে। চুপ করে যায় রীতি। মিথ্যে কথার কি জবাব দেবে সে? বড়দি মেজদি কখনো মাকে নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখতে চায় না। যেহেতু রীতি ভালো চাকরি করে এবং তার বিয়ে হয়নি, তাই মাকে দেখার দায়িত্বটা শুধুই যেন তার। সে কারণেই 36 পেরোনো রীতির বিয়ের প্রসঙ্গ সযত্নে এড়িয়ে চলে সকলে। রীতির হেসেল সামলায় রাত দিনের লোক কুসুম। কুটোটা নাড়তে হয় না মাকে। কথা বাড়াতে আর রুচি হলো না রীতির। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, কুসুমকে চা বসাতে বলো, আমি আসছি। আর আসছে সপ্তাহে একজন অর্থোপেডিককে দেখিয়ে আনবো তোমায়। সুরমা কিছুতেই খুশি হলো না। ওর কপালে বিরক্তির গভীর আঁচড়গুলো কিছুটা নরম দেখালো শুধু। বাজার থেকে ফিরে সোফায় বসে তখন দ্বিতীয় দফায় চা খাচ্ছিল রীতি। চোখ বোলাচ্ছিল খবরের কাগজের হেডিংগুলোয়। অচেনা নম্বর থেকে ফোনটা তখনই এসেছিল। ভুরুতে হালকা ভাঁজ ফেলে ফোনটা ধরেছিল। হ্যালো? হ্যালো, চিনতে পারছো?
সুরেলা মহিলা কণ্ঠ মোটেই চেনা নয়। রীতি যখন স্মৃতি হাতড়াচ্ছে, দূরভাষিনী বলে উঠেছিল, আমি দেবযানী দত্ত বলছি। হাতে ধরা চায়ের কাপটা থেকে কিছুটা চা চলকে পড়েছিল রীতির কামিজে। হৃৎপিণ্ডের গতি মুহূর্তেই কয়েক গুণ বেড়ে গিয়েছিল। কথা জোগাচ্ছিল না মুখে। জানি তুমি খুব অবাক হচ্ছ, হয়তো ভাবছো এটা আমার নতুন কোনো চাল, কিন্তু বিশ্বাস করো, এর মধ্যে কোনো চালাকি নেই। সব কিছুর জন্যই তো একটা প্রস্তুতি লাগে, তাই না? আমার হয়তো সময়টা একটু বেশিই লেগেছে। আলটিমেটলি আই হ্যাভ ডিসাইডেড রীতি। কিন্তু তার আগে আমি একবার দেখতে চাই তোমাকে। আজ একটিবার তুমি আসবে? আন্তরিক শুনিয়েছিল দেবযানীর কথাগুলো। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে কেঁপে উঠেছিল রীতি। হঠাৎই যেন অনেকখানি অক্সিজেন ঢুকে গিয়েছিল বুকের ভিতর। রীতি নয়, যেন অন্য কেউ বলে উঠেছিল, যাব। আমার আর একটা কথা রাখতে হবে তোমাকে। থমকে গিয়েছিল রীতি। বলুন। এখানে আসার কথাটা এখন কাউকে বলতে পারবে না তুমি। নিশ্চয়ই বুঝতে পারছো হোয়াট আই মিন? বুঝতে পেরেছিল রীতি। কাউকে কিছু বলেনি সে। বিকেলে দার্জিলিং থেকে যখন ফোন করেছিল মনোজিৎ, এ ব্যাপারে কিছুই বলেনি তাকে। আসলে রীতি ভয় পেয়েছিল, কথার খেলাপ করলে আবার যদি মত বদলায় দেবযানী। পায়ে পায়ে কখন সিঁড়িগুলো পেরিয়ে এসেছে বুঝতেই পারেনি রীতি। ভেলভেটের পর্দা সরাতেই ঘরের মাঝখানে চওড়া খাটে শুয়ে থাকা মধ্যবয়সিনী মাথাটা একটু তুলে বললেন, এসো রীতি, ভেতরে এসো। এই দেবযানী একসময় যে নজরকাড়া রূপসী ছিলেন দেখলেই বোঝা যায়। 1 বছর আগে সেরিব্রাল অ্যাটাক সেই রূপের অনেকখানি কেড়ে নিলেও সবটা পারেনি। ওর শরীরের বাঁ দিকটা এফেক্টেড হয়েছিল। নিয়মিত ফিজিওথেরাপিতে কিছুটা উন্নতি হলেও একা একা এখনও চলাফেরা করতে পারেন না দেবযানী। তবে কথার মধ্যে কোনো জড়তা নেই। বিছানার সামনে একটা গদি আঁটা চেয়ারে রীতিকে বসতে বললেন দেবযানী। শুয়ে শুয়েই বেডসাইড টেবিলের পাশে একটা সুইচ টিপলেন। রীতি তখনই লক্ষ্য করল টেবিলটায় প্রচুর ওষুধপত্র রাখা। কিছুক্ষণের মধ্যেই বছর 25-এর একটি রোগা বউ দৌড়ে ঘরে এলো। ডাকছিলেন বৌদিমণি? আমায় একটু বসিয়ে দে তো শম্পা। হেডবোর্ডে কয়েকটা বালিশের ঠেস দিয়ে সাবধানে দেবযানীকে বসিয়ে দিল শম্পা। দেবযানী বললেন, ভালো করে 2 কাপ চা নিয়ে আয়। আমার কিন্তু চায়ের দরকার নেই, অপ্রতিভ গলায় বলল রীতি। তুমি আজ প্রথম এলে, একটু চাও না খাওয়ালে বাইরে গিয়ে নিন্দে করবে যে, সেটি হচ্ছে না। শম্পা চলে গেল। রীতি অনুভব করছিল একটা অপরাধবোধ খুব ধীরে ধীরে মাথা তুলছে চেতনার গভীরে। যে দেবযানীর কথা শুনে এসেছে রীতি, সামনের মহিলার সঙ্গে তাকে যেন মেলানো যাচ্ছে না। সব হিসাব কেমন ওলটপালট হয়ে যাচ্ছে। পাশাপাশি টেবিলে কাজ করতে করতে কবে যে একটা সহজ বন্ধুতা গড়ে উঠেছিল দুজনের, রীতি বা মনোজিৎ কেউই বুঝতে পারেনি। রীতি লক্ষ্য করত হুল্লোড়ে হাসি খুশি মনোজিৎ মাঝে মাঝেই কেমন বদলে যেত, গুম হয়ে থাকতো কটা দিন। তারপরে অবশ্য আবার আগের মতো হয়ে যেত। ক্যান্টিনে একসঙ্গে টিফিন খেতে খেতে একদিন রীতি জিজ্ঞেস করেছিল, মাঝে মাঝে আপনার কি হয় বলুন তো? হঠাৎ এত গম্ভীর হয়ে যান, কথা বলতে ভয় করে। একটুও ভালো লাগে না তখন। কেমন একটা চোখে রীতির দিকে তাকিয়েছিল মনোজিৎ। শিরশির করে উঠেছিল রীতির শরীরটা। চোখ সরিয়ে নিতে নিতে মনোজিৎ বলেছিল, আরেকদিন বলবো। সেই দিনটা আসতে কেটে গিয়েছিল বেশ কয়েকটা সপ্তাহ। এক শনিবার ছুটির পর মেট্রো অবধি রীতিকে এগিয়ে দিতে দিতে নিজেকে উজাড় করে দিয়েছিল মনোজিৎ। দেবযানীর কথা সেদিনই প্রথম শুনেছিল রীতি। শুনেছিল ভালোবাসাহীন একটা সম্পর্কের জেট টেনে চলার যন্ত্রণার কথা। এক ছাদের তলায় থেকেও দেবযানীর জগৎ ছিল সম্পূর্ণ আলাদা। তার ডিকশনারিতে কম্প্রোমাইজ বলে কোনো শব্দ ছিল না। নিজের বুটিকের ব্যবসা, বন্ধুবান্ধব, ক্লাব, পার্টির বাইরে কারো জন্য সময় ছিল না দেবযানীর। জন্মের পর থেকেই একমাত্র মেয়ে থাকতো আয়ার কাছে। মনোজিতের আপত্তি সত্ত্বেও মাত্র ক্লাস 3তেই দেবযানী মেয়েকে পাঠিয়ে দিয়েছিল কার্সিয়াংয়ের কনভেন্ট স্কুলে। ছুটি ছাটাতে যখন আসতো পৌলমী, তখনও পেত না মাকে। দিনের পর দিন অফিস ছুটি নিয়ে মেয়েকে সঙ্গ দিত মনোজিৎ। আসলে প্রথম থেকেই বাচ্চা চায়নি দেবযানী। মনোজিতের জেদাজেদিতেই শর্ত সাপেক্ষে মা হতে রাজি হয়েছিল। বলেছিল,
বাচ্চার সব রকম দায়িত্ব সামলাতে হবে মনোজিৎকেই। মনোজিৎ ভেবেছিল মা হলে বদলে যাবে দেবযানী। ভুল ভাঙতে সময় লাগেনি। ব্যবসাটাও মন দিয়ে করতো না দেবযানী। কর্মচারীদের হাতে ছেড়ে দিলে ব্যবসার যা হাল হয় তাই হয়েছিল। কিন্তু ঠাটে বাটে কমতি ছিল না। টাকার জোগানে টান পড়লেই তুমুল অশান্তি শুরু করতো দেবযানী। মনোজিতের বর্দা আলাদা থাকলেও পারিবারিক জুয়েলারির ব্যবসাটা যৌথ মালিকানাতেই। বর্দাই মূলত দেখাশোনা করেন। সেখান থেকে যে শেয়ারটা পায় মনোজিৎ সেটাও কম নয়। কিন্তু তবুও যেন কুলিয়ে উঠে যাচ্ছিল না। একরকম বাধ্য হয়েই এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপে দার্জিলিংয়ের একটা হোটেল লিজ নিয়েছিল মনোজিৎ। টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় হয়তো, কিন্তু শান্তি কেনা যায় না, বিষণ্ণ গলায় বলেছিল মনোজিৎ। ভারী হয়ে উঠেছিল রীতির মনটাও। 6 মাসের মাথায় রীতি আর মনোজিতের সম্পর্কটা হঠাৎ করে বাঁক নিয়েছিল একদিন। অফিস ফেরত একটা রেস্তোরাঁর কেবিনে পাশাপাশি বসেছিল ওরা। স্যান্ডউইচের প্লেট নাড়াচাড়া করতে করতে মনোজিৎ বলেছিল, আমি আর পারছি না রীতি, একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। দেখবে সব ঠিক হয়ে যাবে, সহানুভূতির গলায় বলেছিল রীতি। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবার নয়, একদিন দেখো নিজেকে শেষ করে দেবো আমি, ভাঙাচোরা গলায় বলে উঠেছিল মনোজিৎ। আমূল কেঁপে উঠেছিল রীতি। নিজের অজান্তেই মনোজিতের একটা হাত টেনে নিয়েছিল দুহাতের মুঠিতে। এসব কি বলছো যাতা? পলকেই যে কি হয়ে গেল। রীতিকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে উঠেছিল মনোজিৎ। পাড় ভাঙার শব্দ শুনতে পাচ্ছিল রীতি। শুরুটা হয়তো আগেই হয়েছিল, বুঝতে পারেনি রীতি। সমর্পণ তাই বুঝি অমন অনায়াস ছিল। তার উন্মুখ ঠোঁটের গভীর থেকে যেন জীবনের আশ্বাস শুষে নিচ্ছিল মনোজিৎ। এক ছুটির সকালে লং ড্রাইভে যেতে যেতে রীতি বলেছিল, সমাজের কাছে আমার পরিচয়টা একবারও ভেবে দেখেছ? ঠাড়ে ঠোড়ে অনেক কথা কানে আসে, কি বলবো, চুপ করে থাকি। ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি রীতি। মিউচুয়াল সেপারেশনের জন্য আমি অলরেডি কথা বলেছি লয়ারের সঙ্গে। কিন্তু পৌলমী, সে মেনে নেবে? ও তো আর ছোটটি নেই এখন, ওরও তো একটা মতামত আছে। ছেলেবেলা থেকেই তো দেখেছে মাকে, মানসিক কোনো সম্পর্কই নেই দেবযানীর সঙ্গে। ছুটিতে যখন বাড়ি আসে ওর সব কথা আমার সঙ্গে। আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। তোমার কথাও জানে, ওর কোনো আপত্তি নেই। অবাক চোখে চেয়ে থাকে রীতি। মা মেয়ের বোঝাপড়া কোন তলানিতে এসে ঠেকলে মেয়ের এমন মনোভাব হয়, ভাবছিল রীতি। তারপর বলেছিল, দেবযানীকে বলেছ? গম্ভীর হয়ে গিয়েছিল মনোজিৎ। বলেছিল, তার সঙ্গে যখন রাতে দেখা হয় কোনো দিনই সুস্থ অবস্থায় থাকে না, আর সকালে আমি যখন বের হই তখন তার মাঝ রাত। একটু থেমে যোগ করেছিল, তবু বলতে তো হবেই, আজই বলবো। পরদিন থেকে অফিসে আসছিল না মনোজিৎ। ফোনেও ধরা যাচ্ছিল না তাকে। অস্থির হয়ে উঠেছিল রীতি। 2 দিন বাদে ছুটির পর ডালহৌসি থেকে চাঁদনি চক মেট্রো স্টেশনে যাওয়ার পথে ফোন এসেছিল মনোজিতের। রীতি কোথায় আছে জেনে নিয়ে সেখানেই অপেক্ষা করতে বলেছিল রীতিকে। ট্রাম্প কোম্পানির অফিসের সামনে মিনিট 5 মধ্যেই বাইক নিয়ে হাজির হয়েছিল মনোজিৎ। তাকে দেখে আঁতকে উঠেছিল রীতি। মাথায় ব্যান্ডেজ, উস্কো খুস্কো চেহারা। মনোজিতের মুখে সব কিছু শুনে বোবা হয়ে গিয়েছিল রীতি। পরশু রাতেই ডিভোর্সের কথা বলেছিল মনোজিৎ। সঙ্গে সঙ্গে ভায়োলেন্ট হয়ে উঠেছিল দেবযানী। নোংরা গালাগালি দিতে দিতে জিনিসপত্র ছুঁড়তে শুরু করেছিল। দেবযানীর ছোঁড়া ফুলদানিতেই কপাল ফেটে গিয়েছিল মনোজিতের। 3টে স্টিচ পড়েছিল। সে রাতেই মণি মুখার্জি রোডের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল মনোজিৎ। কদিন বন্ধুর বাড়িতেই ছিল। তারপর গড়িয়াতে একটা 2 বেডরুম ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠে এসেছিল। দেখতে দেখতে কেটে গিয়েছিল 3টে বছর। ডিভোর্স পেপারে সই করেনি দেবযানী। 1 বছর আগে যখন সেরিব্রাল হলো দেবযানীর, ডাক্তার, নার্সিংহোম সব কিছু মনোজিৎকেই করতে হয়েছিল। মনের অগোচরে পাপ নেই, ভেতরে ভেতরে ভয় পেয়ে গিয়েছিল রীতি। ওদের ভাঙা সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে না তো? রীতির আশঙ্কা সত্যি হয়নি অবশ্য। দেবযানী কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেই সরে এসেছিল মনোজিৎ। কিছুদিন আগে দেবযানী মনোজিতের কমন ফ্রেন্ড তিলোত্তমা মনোজিৎকে জানিয়েছে এবার নাকি সেপারেশনের ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবছে দেবযানী। বিশ্বাস করতে ভয় করত রীতির। তবু গোপন একটা অপেক্ষা তো ছিলই।
দীর্ঘ সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে, কিন্তু উচ্ছ্বাসটা কেন যে আসছে না সেভাবে। কাঁটার মতো কি যেন একটা খচখচ করছে, করেই চলেছে। কি এত ভাবছো বলো তো? দেবযানীর প্রশ্নে চমকে ওঠে রীতি। এখন কেমন আছেন আপনি? সহজ হবার চেষ্টা করে রীতি। ভালোই, দিনরাত বিছানায় শুয়ে শুয়ে যতটা ভালো থাকা যায় আর কি। হুইল চেয়ারে বসিয়ে শম্পা মাঝে মাঝে ব্যালকনিতে নিয়ে যায়। বেশিক্ষণ বসতে পারি না, আবার এনে শুইয়ে দেয়। কি বিড়ম্বনা বলো তো! এর চেয়ে একেবারে চলে যাওয়াই ভালো ছিল, তাই না? তোমাদেরও সুবিধে হতো। মুখটা কালো হয়ে যায় রীতির। কি বলবে বুঝে উঠতে পারে না। তখনই হেসে ওঠেন দেবযানী। ঘাবড়ে গেলে নাকি? মজা করছিলাম। দেবযানীর কথার মাঝখানেই চা আর স্ন্যাক্সের ট্রে হাতে ঘরে ঢুকলো শম্পা। কোনার দিক থেকে একটা গোল টেবিল টেনে ট্রেটা রাখলো। একটা কাপ তুলে রীতিকে দিয়ে অন্য কাপটা নিয়ে দেবযানীর কাছে গিয়ে বসলো। চাটা আমার হাতে দিয়ে তুই এখন যা, বললেন দেবযানী। তোমার অসুবিধে হবে তো চাটা খাইয়ে দিয়ে যায়? কিছু অসুবিধা হবে না, ডান হাতটা তো ঠিক আছে রে বাবা, তাছাড়া রীতিও তো আছে, তুই যা। একরকম বাধ্য হয়েই চলে যায় শম্পা। মাথা নিচু করে চা খাচ্ছিল রীতি। বুঝতে পারছিল দেবযানী তাকেই দেখে যাচ্ছেন। অস্বস্তি হচ্ছিল তার। দেবযানী তখনই বললেন, আমি খুব খারাপ, কত যে খারাপ ভাবতেও পারবে না তুমি। মা ছিল না তো, ছোটবেলা থেকেই স্পয়েলড হয়ে গিয়েছিলাম। সত্যিকারের সহমর্মিতা ভালোবাসা কোনোদিন পাইনি, তাই বোধহয় এত ডিস্ট্রাকটিভ আমি। শুভ কিছু সুন্দর কিছু সহ্য করতে পারি না। রীতি বুঝতে পারছে না ঠিক কি বলতে চাইছেন দেবযানী। রীতির দিকে চেয়ে একটু বুঝি থমকে গেলেন দেবযানী। মৃদু হেসে বললেন, তোমাকে খুব বোর করছি না? আর সময় নষ্ট করবো না তোমার। তুমি একটু কষ্ট করে ডান দিকের ওই আলমারিটা খোলো তো। আমি? অবাক রীতি। তাছাড়া আর কি আছে এখানে? এদিকে বিছানার তলা থেকে চাবিটা নিয়ে আলমারিটা খোলো। একদম ওপরে থাকে একটা ফাইল আছে, সেটা নিয়ে আর ওই ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা পেন নিয়ে আমার কাছে এসো। দেবযানী যা যা বললেন একে একে তাই করে গেল রীতি। ফাইলটা খুলতেই পাওয়া গেল ডিভোর্স পেপার। গোটা গোটা অক্ষরে সই করে দিলেন দেবযানী। একটু যেন ক্লান্ত দেখাচ্ছে তাকে। হাঁপ নিয়ে বললেন, ওই গ্লাসটা একটু দেবে রীতি, বড্ড তেষ্টা পাচ্ছে। টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে ঢাকনা খুলে এগিয়ে দিল রীতি। জল খেতে গিয়েই ঘটল বিপত্তিটা। বিষম খেয়ে হিক্কার মতো উঠতে লাগলো। দেবযানীর মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো রীতি। হিক্কাটা কমলেও প্রবলভাবে কাশতে লাগলেন দেবযানী। ভয় পেয়ে রীতি বলে উঠল, কষ্ট হচ্ছে আপনার? শম্পাকে ডাকবো? হাতের ইশারায় রীতিকে নিষেধ করলেন দেবযানী। থেমে থেমে বললেন, এরকম প্রায়ই হয়। ওই টেবিলে দেখো, একটা কালো মতো সিরাপের শিশি আছে, ওখান থেকে 2 ঢাকনি দাও তো আমাকে। সিরাপের শিশি থেকে ঢাকনি মেপে গ্লাসে ওষুধ ঢালতে ঢালতে রীতি শুনল কাশতে কাশতেই দেবযানী বলছেন, অনেক কষ্ট দিলাম তোমাকে, কিন্তু তোমাদের নতুন জীবন শুরুর চাবিকাঠিটাও তো দিয়ে দিলাম বলো। অনেক শুভেচ্ছা রইল। একটু দম নিয়ে আবার বললেন, ভেবো না, মৌখিক শুভেচ্ছা জানিয়েই দায় সারবো আমি। উপহারটা ডিউ থাকলো, সময় মতো ঠিক পাঠিয়ে দেব। হাঁপাচ্ছিলেন দেবযানী। এত কথা কেন যে বলছেন দেবযানী, কাশি তো আরও বেড়ে যাবে। খুব যত্ন করে দেবযানীকে ওষুধটা খাইয়ে দিল রীতি। কমে এসেছে কাশিটা। কাশির ধকলেই বোধ হয় বেশ কাহিল দেখাচ্ছে দেবযানীকে। শ্রান্ত গলায় দেবযানী বললেন, এবার এসো তুমি, সাবধানে যেও। সিঁড়ি ভাঙতে ভাঙতে কেন যেন শিরশির করছিল রীতির চোখ দুটো। হিসেবটা মিলছে না কিছুতেই। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল রীতির। পাহাড়ে রাত গভীর হয় আরও তাড়াতাড়ি। হয়তো ঘুমিয়ে পড়েছে মনোজিৎ, সুখবরটা কালই দেবে, ভাবল রীতি। পরদিন সকালে বেজে চলা পরিচিত রিংটোনের শব্দে ঘুম ভাঙল রীতির। মোবাইল কানে চাপতেই ভেসে এলো মনোজিতের উদ্বিগ্ন গলা, কাল তুমি মণি মুখার্জি রোডের বাড়িতে গিয়েছিলে কেন? তুমি কি করে জানলে? অবাক রীতি। টিভিতে দেখাচ্ছে, প্রতিটা চ্যানেলের ব্রেকিং নিউজ এটা। মানে ইয়ার্কি হচ্ছে? ইয়ার্কি নয়,
টিভিটা খুললেই বুঝতে পারবে। কাল রাতে খুন হয়েছে দেবযানী। কাশির ওষুধের সঙ্গে বিষ খাইয়ে খুন করা হয়েছে। রঘুদাদার কাছ থেকেই পুলিশ জানতে পেরেছে তোমার কথা। আমাকেও ফোন করেছিল পুলিশ, যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে বলেছে। কিন্তু আমাকে কিছু না বলে তুমি হঠাৎ কেন যেতে গেলে ও বাড়ি? থরথর করে কাঁপছে রীতি। রীতির কাছে কালকে সমস্ত ঘটনা শুনতে শুনতে পাথর হয়ে যাচ্ছে মনোজিৎ। সিরাপের শিশিতে, গ্লাসে, আরও কত জায়গায় কি নিপুণ চালাকিতে রীতির ফিঙ্গারপ্রিন্ট ধরে রেখেছে দেবযানী। রীতির সঙ্গে তার ঘর বাঁধার ছাড়পত্রে সই করে কি দারুণ সারপ্রাইজটাই না দিয়ে গেল দেবযানী। কি যেন দলা পাকিয়ে যায় মনোজিতের গলায়। কাল দেবযানীর অনেক কথা হেঁয়ালির মতো লাগছিল জানো। এখন সব কিছু জলের মতো পরিষ্কার আমার কাছে। আমি বোকা মনোজিৎ। কান্নায় বুঝে আসে রীতির গলা। ঠিক তখনই কারা যেন জোরে জোরে নক করতে থাকে দরজায়। মা কুসুমে চেঁচামেচি ছাপিয়ে রীতি শুনতে পায় একটা ভারী গলা। মিস সেন, দরজাটা খুলুন। মিস সেন, দরজা ভাঙতে বাধ্য করবেন না আমাদের, শুনতে পাচ্ছেন? হ্যালো রীতি, কি হলো? কথা বলছো না কেন? মনোজিতের চিৎকার। দরজার আওয়াজ চাপা পড়ে যাচ্ছে একটা অশরীরী হাসিতে। রীতি স্পষ্ট শুনতে পাচ্ছে দেবযানীর গলাটা। উপহার পছন্দ হয়েছে রীতি? বলেছিলাম না সময় মতো পাঠিয়ে দেব।